সাধারণ মানুষের যখন নাকি লড়াইয়ের জন্য, গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য নেমে আসে, তখন তারা কিন্তু আর খালি হাতে ফিরে যায় না, তারা বিজয় অর্জন করে ফিরে যায়। এটা আমাদের এই বাংলাদেশের জাতির ইতিহাস। এই সময়ে হাদির মতো একজন সজ্জন ব্যক্তি, তৌহিদি, জনতার মূর্ত প্রতীক, তরুণ সমাজের মুখপাত্র, সত্যের এবং সাহসের সাথে যে নাকি কথা বলতেন, লড়াই করতেন গণতন্ত্রের জন্য, জনগণের জন্য, ছাত্র সমাজের জন্য, যে দীপ্ত কণ্ঠে কথা বলতেন, তাকে কেন এভাবে গুলি করে হত্যা করা হলো? উদ্দেশ্যটা কী ছিল? এই নির্বাচন বা সমাজকে একটা বিশৃঙ্খল তৈরি করার জন্য। যখন এমন কিছু চলছে, নির্বাচনের এত প্রস্তুতি চলছে, তখন প্রশ্ন উঠছে নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে। কি কি চ্যালেঞ্জ থাকতে পারে? আপনি কি মনে করছেন, এবারকার নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ থাকবে কিনা? নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন সবসময় চ্যালেঞ্জ, এবং যে যারা সফলভাবে চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে, ওই সময় ওই সকল নির্বাচন কমিশনগুলো জনগণের ভাবা পেয়েছে। যদিও বিচ্ছিন্নভাবে কেউ কেউ বলেছে কখনো কখনো যে নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয় নাই, কিন্তু মাচ পিপল ওই 91, 96 এবং 2001 সালের যে নির্বাচনগুলো, স্ট্যান্ডার্ড নির্বাচন, সেগুলো সুষ্ঠু অবাধ হয়েছে বলে ওটা তাকে বারবার প্রশংসা করিয়েছে নির্বাচন কমিশন। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকার যাই বলি, প্রধান উপদেষ্টা দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় তিনি জোর গলায় বলেছেন যে অতীতের যে কোনো সময়ের চেয়ে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন হবে। নির্বাচন কমিশনকেও স্বাধীনভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, এটি বাংলাদেশের সংবিধানে বলা আছে 118 থেকে 126 পর্যন্ত। ওই অনুচ্ছেদগুলো তারা যদি এক্সারসাইজ করতে পারে, এবং এক্সারসাইজ করবে বলে নির্বাচন কমিশন ইতিপূর্বেই বলেছে, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যা যা করার দরকার তাই তারা করবে, এবং সেদিকে তারা প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, সামাজিকভাবে সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব আছে, পেশাজীবীদের দায়িত্ব আছে, সাধারণ মানুষেরও কিন্তু একটা দায়িত্ব আছে। কারণ দেশের সাধারণ মানুষরা কিন্তু অধিকারের লড়াই কিন্তু বারবার রাস্তায় নেমে এসেছে। মুক্তিযুদ্ধের সময় যেমনি নেমে এসেছে, 90-এ নেমে এসেছিল, এবং আপনি জানেন যে 2024 সালের 5ই আগস্ট আগেও কিন্তু রাস্তায় নেমে এসেছিল সাধারণ মানুষেরা। সাধারণ মানুষরা যখন নাকি লড়াইয়ের জন্য, গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য নেমে আসে, তখন তারা কিন্তু আর খালি হাতে ফিরে যায় না, তারা বিজয় অর্জন করে ফিরে যায়। এটা আমাদের এই বাংলাদেশের জাতির ইতিহাস, রাজনীতিতে বলেন, অধিকারের সংগ্রামে বলেন। সে কারণে আমি বলবো যে এই সামনের যে নির্বাচনটি অতীতের যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত অর্থবহ, গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং নির্বাচন, এবং এই নির্বাচনটি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, কারণ সরকার পরিবর্তনের পরে কেউ কেউ বলেছে নির্বাচন হবে কি হবে না, আদৌ হবে কি না, কেউ কেউ বলেছে ইউনূস সাহেব নির্বাচন দিবে না, কেউ কেউ বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছে উপদেষ্টা তারা চায় না নির্বাচন, কেউ কেউ নানানভাবে সমাজে মব ভায়োলেন্স, অ্যানার্কি সৃষ্টি করে চেষ্টা করেছে। পরিশেষে আমরা দেখলাম যে যতখানি সম্ভব আইন শৃঙ্খলা বাহিনী বলেন, রাজনীতি বলেন, সামাজিকভাবে বলেন, দেশের একটা পরিস্থিতি একেবারে ঘোলাটে না, কিন্তু এটা নিয়ন্ত্রণে এনে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তফসিল ঘোষণা হয়ে গেছে এবং 35 দিন বাকি আছে আর নির্বাচনের। আর আপনি জানেন যে, আপনি নিজেও বলেছেন যে 1842 জন প্রার্থী মোটটা আছে। চূড়ান্ত 20 জানুয়ারির পরে বোঝা যাবে যে কতজন থাকে। কিন্তু আমি মনে করছি যে এই রাজনৈতিক দলগুলো, আমরা বিএনপি সহ, আমরাও যদি নির্বাচন কমিশনকে আমরাও সহযোগিতা করব, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সবাই যদি আমরা সহযোগিতা করি, সহমর্মিতায় থাকি এবং নির্বাচনের অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকি, তো নির্বাচন সুষ্ঠু হবে, সেটাই তো স্বাভাবিক। আর নির্বাচন তো সুষ্ঠু হবার জন্য তো নির্বাচন হওয়া, না তো নির্বাচনটা কেন হবে? জি জি, ধন্যবাদ। এই সুষ্ঠু অবাধ নির্বাচনে আমাদের দল, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা সর্বাত্মকরণে সহযোগিতা করব রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনকে এবং সরকারকে, যেন তারা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে সক্ষম হয়, তাদের পথ যেন মসৃণ হয়। একই সাথে আমি আপনাকে বলবো যে আমাদের এই নির্বাচনটা আমাদের বড় রাজনৈতিক দল হিসেবে আপনারা সবাই বলেন, তো সে কারণে বলবো যে আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। না, সরকারকে জবাবদিহি তো করতে হয়, জবাবদিহি সরকারকে করতে হয়, কিন্তু সরকার তো নির্বাচিত সরকার নয়। সে কারণে তারা
খুব বেশি দায়বদ্ধ না। আর যদি দায়বদ্ধ থাকতো তাহলে নির্বাচনটি আমি মনে করি যে ইচ্ছা করলে আরও আগেও দিতে পারত। যেটি রুবেল ভাই বললেন যে 91 সালে 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছে, কিন্তু পরিশেষে আমি বলবো যে নির্বাচন কিন্তু হতে যাচ্ছে, এবং এই মুহূর্তে এসে যারা নির্বাচনের বিপক্ষে দাঁড়াবে বা নির্বাচনকে নিয়ে আশঙ্কা করবে, বুঝতে হবে যে তারাও, কারা বিপক্ষে দাঁড়াবে, কাদের কথা বলছেন? যদি কেউ বলে, যদি কে, হ্যাঁ যদি বলতে, যদি কেউ যদি এরকম মব সৃষ্টি করতে চায়, মব ভায়োলেন্স করে, অ্যানার্কি তৈরি করে সোসাইটিতে, ভয়ভীতি প্রদর্শন করে, বুঝতে হবে যে তারা নির্বাচনের বিপক্ষের শক্তি এবং তারা হচ্ছে পতিত স্বৈরাচারের দোসর। এবং তাদের ব্যাপারে আমরা বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত প্রহরীর মতো সজাগ আছি। আইনশৃঙ্খলা আপনি কি জাতীয় পার্টির কথা বলছেন? আমি কোনো পার্টি বা কোনো আমি নির্দিষ্ট করে আমি বলছি, যারা পতিত এবং যারা গণতন্ত্রের শত্রু, যারা গণতন্ত্রের দুশ্মন, যারা সন্ত্রাসকে লালন করেছে, যারা বিগত দিনগুলোতে গুম খুন করেছে, সেটা তো আওয়ামী লীগ, তারা তো যারা পালিয়ে গেছে, হারিয়ে গেছে, তারা এখন লুকিয়েও আছে। আর যদি তাই না হয় তাহলে আজকে যে চার্জশিটে আসছে আপনার এই যে ইয়ের নাম আপনার কি বলে যে তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে আমাদের এই যে তাজুল ইসলাম, আমাদের যে ইনকলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে যে হত্যা করলো তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে মাসুদ সোহারও কারা, তো এরা তো ছাত্রলীগের, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য, সক্রিয় নেতা। তো সুতরাং তারা কেন এই সময়ে হাদির মতো একজন, আবার জামিন করেছেন কিন্তু বিএনপির একজন আইনজীবী, সেটা আমি হত্যাকাণ্ডের কথাটা আমি আপনাকে বলি। আইনজীবীটা জামিনের ব্যাপারটা, জামিন দেওয়ার ব্যাপারটা এটা আদালতের ব্যাপার। আদালতকে নিয়ে সবসময় সবভাবে কথা বলা যায় না। কিন্তু আমার কথাটা হলো যে এই যে হত্যাকাণ্ডটা হলো, এমন একটা সময় নির্বাচন তফসিল হলো, নির্বাচন ঘোষিত হলো, তারেক রহমান দেশে আসবার কথা, এই সময়ে হাদির মতো একজন সজ্জন ব্যক্তি, তৌহিদি, জনতার মূর্ত প্রতীক, তরুণ সমাজের মুখপাত্র, সত্যের এবং সাহসের সাথে যে নাকি কথা বলতেন, লড়াই করতেন গণতন্ত্রের জন্য, জনগণের জন্য, ছাত্র সমাজের জন্য, যে দীপ্ত কণ্ঠে কথা বলতেন, তাকে কেন এভাবে গুলি করে হত্যা করা হলো? উদ্দেশ্যটা কী ছিল? এই নির্বাচন বা সমাজকে একটা বিশৃঙ্খল তৈরি করার জন্য, এবং তারা করতে চেয়েছিল এবং করে ফেলেছিল, এরকম একটা ভাব এরকম চলে আসছিল।